ভারত পাকিস্তান যুদ্ধের আবহে মোহনবাগান নির্বাচন নিয়ে প্রচার চলছে পুরোদমে। যদি বামফ্রন্ট সরকারের আমল হতো তবে নির্দ্বিধায় বলা যেত মোহনবাগান নির্বাচনে হেভিওয়েট টুটু বসুর বিরুদ্ধে সংগঠক হিসেবে অত্যন্ত বুদ্ধিমান দেবাশিস দত্ত জোর টক্কর দেবেন, চ্যালেঞ্জ জানাতে চলেছেন। ইদানিংকালে ময়দানের অনেক কিছুই অন্য জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়, ময়দানের মানুষদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। ঠিক এই জায়গা থেকে মোহনবাগান নির্বাচনে কিন্তু একেবারে রাজনৈতিক দলের প্রচারের ছোঁয়া, ইস্তেহার বের হচ্ছে, যা আগে কোনো দিন হয়েছে বলে জানানো মনে পড়ছে না। স্মরণাতীত কালের মধ্যে সিনিয়র সাংবাদিকরাও মনে করতে পারছেন না আমি তো নই। ছাপানো ইস্তেহার। শনিবার দিন সল্টলেকের এসি ব্লকে প্রচার সভা রয়েছে টুটু বসু, টুম্পাই বসু গোষ্ঠীর। সেখানে যে ইস্তেহার প্রকাশ করা হবে তাতে দেখা যাচ্ছে যে দেবাশিস দত্তের একটি প্রস্তাব উত্তর কলকাতায় মোহনবাগানের দ্বিতীয় খেলার মাঠে যিনি নিয়েছিলেন তাকে হাইজ্যাক করে নিয়েছেন সিঞ্জয় বসু, টুটু বসুরা। কি সেই প্রস্তাব? দেবাশিস দত্ত বলেছিলেন 50 বছরের বেশি যাদের সদস্যপদ হয়ে গেছে তাদের তিনি সংবর্ধনা দেবেন। এই ব্যাপারে কিন্তু সিঞ্জয় বসু গোষ্ঠী একটি চিঠি দেয় ইলেকশন কমিশনার বা ইলেকশন বোর্ডের চেয়ারম্যান জাস্টিস অসীম রায়কে। তাদের অভিযোগ ছিল নির্বাচনী দিন ঘোষণার না হলেও ইলেকশন বোর্ড ঘোষণার পরে সদস্যদের জন্য এই যে ঘোষণা করা হয়েছে সেটা ভোটকে প্রভাবিত করতে পারে। উড়িয়ে দেননি জাস্টিস অসীম রায়, তিনি কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন। সংবর্ধনা জানানো হয়নি। এটা সংবর্ধনা জানানো যদি হতো দেবাশিস দত্তদের ক্যাম্পে তবে সে যেদিনকে ভাসিয়া মালির নামে আবাসগৃহের উদ্বোধন হলো সেদিনই তারা করতে পারতেন। তাকে হাইজ্যাক করে নিয়ে ইস্তাহারে সিঞ্জয় বসু গোষ্ঠী কি বলছেন যে 20-25 জন 50 বছর বেশি অতিক্রান্ত হয়ে গেছে যাদের মেম্বারশিপ, তাদের আর রিনিউয়ালের জন্য দরকার হবে না, তাদের আর কোনো পয়সাও দিতে হবে না, আজীবন তাদের রিনিউয়াল করতে হবে না। পাশাপাশি প্রসূন ব্যানার্জি যে ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি সক্রিয়, সুব্রত ভট্টাচার্য তিনি একটু অসুস্থ হলেও তিনিও বারবার সে কথাটা বলেছেন বর্তমান কমিটির ক্ষেত্রে প্রাক্তন ফুটবলাররা 2-1 জন বাদে সেরকম সম্মান পাননি। মনে রাখতে হবে মোহনবাগানের এজিএসের নাম সত্যজিৎ চ্যাটার্জি, তবে তিনি শৈলেন মান্নার মতো বলবালা নয়। মানস ভট্টাচার্য খুবই সক্রিয়, তিনি যেরকম স্পন্সরও এনে দিয়েছেন, তাকে আমরা দেখেছি এক্সিকিউটিভ কমিটিতে, শেষ এক্সিকিউটিভ কমিটিতে তিনি সভাপতিত্ব পর্যন্ত করেছেন, বিশেষ গুরুত্ব পাচ্ছেন। কিন্তু সকলে নয়, এই সকলকে গুরুত্ব দেওয়ার জন্য যেটা ইস্তাহারা বলছে সিঞ্জয় বসু গোষ্ঠী সেটা হলো 2 জনকে স্থায়ী সদস্য পদ, 2 জন প্রাক্তন খেলোয়াড়কে কর্মসমিতিতে স্থায়ী সদস্য পদ দিতেই হবে। যেরকম মহিলাদের জন্য একটি সিট সংরক্ষিত আছে তেমনি প্রাক্তন খেলোয়াড়দের জন্য সংরক্ষিত রাখতে হবে। আমরা দেখেছি শৈলেন মান্নার মতো বলবালা সত্যজিৎ চ্যাটার্জি নন, তিনি অস্থায়ী সচিবের কাজও করেছেন, কিন্তু ক্লাবের দৈনন্দিন কাজকর্মে সত্যজিৎ চ্যাটার্জি যে বড় ভূমিকা নিয়েছেন তা মোটেই বলা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং তৃতীয় যে ইস্তাহারে প্রকাশ হতে চলেছে তাতে বলা হয়েছে সেকেন্ড ক্যাম্পাস করতে হবে। খুব ভালো কথা, সেকেন্ড ক্যাম্পাস তারা কোথায় করবেন? নিউ টাউন রাজারহাটে যখন জমির পর জমি বিলি হয়েছে, সেটা লেফট ফ্রন্টের আমলেই হোক বা তৃণমূল আমলের হোক, মোহনবাগান ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা দ্বিতীয় ক্যাম্পাস করার দিকে নজর দেননি। এর দায় কিন্তু টুটু বসু, প্রয়াত অঞ্জন মিত্র, দেবাশিস দত্ত কিংবা দেবাশিস রায় কিংবা সিঞ্জয় বসু বা সঞ্জয় ঘোষরা কেউ এড়াতে পারেন না। যাই হোক, ভালো কথা,
মন্দের ভালো, তাদের বোধোদয় হয়েছে, তারা সেকেন্ড ক্যাম্পাস করার কথা বলেছেন এবং লিখিত প্রতিশ্রুতি দিচ্ছেন। ইস্তাহারে এটার উল্লেখ থাকছে, এটা একটা খুব বড় দিক। অন্যদিকে এইখানেই নাকি মিউজিয়াম হবে। আমরা দেখেছি কোভিডের পরে যখন 2020 সালের মাঝামাঝি শৈলেন মান্না, চুনি গোস্বামী, পিকে ব্যানার্জির মৃত্যুর পরে একটি স্মরণসভা হয়েছিল, তখনই কিন্তু আমরা মোহনবাগান কর্মকর্তাদের দেখেছিলাম ঘোষণা করতে আমাদের ক্লাবে আর্কাইভ হবে, এবং পলা ব্যানার্জি, প্রদীপ ব্যানার্জির কিছু স্মারক দিয়েছিলেন, স্মারক তুলে দিয়েছিলেন বাসন্তী গোস্বামী, চুনি গোস্বামীর স্ত্রীও। সেই ছবি কিন্তু অনেকের কাছেই আছে, কিন্তু কোথায়? 5 বছরে কিছু হয়নি। মিউজিয়াম নিয়ে কোনো ব্যাপারে কিন্তু বর্তমান কমিটি কিছু ভালো কাজ করলেও এই ব্যাপারটিতে করতে পারেনি। তারা অমর একাদশের মূর্তি বসিয়েছে, কিন্তু এই ব্যাপারটি তাদের অসম্পূর্ণ থেকে গেছে। এটাও কিন্তু হাইজ্যাক করে বলা হচ্ছে সেকেন্ড ক্যাম্পাস, কারণ সেনাবাহিনীর দিকে বারবার চেয়ে থাকতে হয় ময়দানে একটা পেরেক পুঁততে গেলে। খুব ভালো কথা, নিজেদের ভুল যদি টুটু বসু গোষ্ঠী, সঞ্জয় বসুরা শুধরে নিতে পারেন, তার চেয়ে ভালো কিছু হতে পারে না, অন্তত মোহনবাগান সমর্থকদের কাছে। সব মিলিয়ে কিন্তু একটা ধুরুমধার নির্বাচন আমরা হতে চলেছে, যদি না কোনো প্রভাবশালী মহল থেকে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করা না হয়। পাশাপাশি দেবাশিস দত্ত গোষ্ঠী কিন্তু আরেকটি ঘোষণা করতে চলেছেন। তারা বলছেন যে আইএসএলের টিকিট মোহনবাগান মাঠ থেকে এসে সংগ্রহ করতে হয়। তারা বলছেন না, আমরা হাওড়ায় 3টে কাউন্টার করব, উত্তর কলকাতায় 2টো কাউন্টার করব, দক্ষিণ কলকাতায় 1টি বা 2টি কাউন্টার করব, এরকম প্রতিশ্রুতিও তারা দিতে চলেছেন। তারাও ইস্তাহার এরকম লিখিতভাবে বের করবেন কিনা আমাদের নজর থাকবে। কিন্তু একেবারে যুযুধান দুই পক্ষ পরস্পরকে চ্যালেঞ্জ জানাতে, টক্কর দিতে তৈরি, এবং কাজের নিরিখে নির্বাচন করার কথা বলবেন বর্তমান শাসক গোষ্ঠী গত 3 বছর সম্মিলিতভাবে ক্লাবটা চালিয়েছেন, অর্থ জোগাড় করেছেন। কোনো একজন ব্যক্তি বিশেষের দিকে তারা তাকিয়ে থাকেননি। এই ব্যাপারটিকেও গুরুত্ব দিচ্ছে নির্বাচনী ইস্তাহারে। এবং পাশাপাশি যেটা টুটু ঘোষকে সরাসরি প্রশ্ন করেছিলাম, সেই প্রসঙ্গটাও আসবে। তিনি অনেক সময় 2 কোটি টাকা তিনি দিয়েছেন মোহনবাগানকে আই লিগে ফিরিয়ে আনতে, কিন্তু কিছু অর্থ তিনি নিয়ে গেছেন, মেম্বারশিপ রেভিনিউয়ের অর্থ, যেটা তিনি ক্লাবকে দিয়েছিলেন। এটা অবশ্য মোহনবাগানের পুরনো কালচার। আমরা সত্যেশ বসুকেও দেখেছি, তার মেয়ে পর্যন্ত পুরনো অর্থ আদায় করেছেন, তার বাবার দেওয়া অর্থ অঞ্জন মিত্রের কাছ থেকে মামলা মোকদ্দমা করে আইনি নোটিশ দিয়ে আদায় করেছেন। এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে মোহনবাগানের নির্বাচনে। যাই হোক, এই যে ইস্তাহার প্রকাশ করতে চলেছে সঞ্জয় বসু গোষ্ঠী শনিবার, এটা নিয়ে কিন্তু আজকে সন্ধ্যের পর থেকে মোহনবাগানের অন্দরে যে আলোড়ন উঠবে তা বলার অপেক্ষা রাখে না।